এই আবার ডিটেনশন ক্যাম্প এই আবার চালু করে নিজেদের যারা গুন্ডা সমর্থক তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে, নিজের দলের কর্মীদেরকে উৎসাহ দিচ্ছে যে না বাপু, আমরা সমস্ত মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো, আর আমরা হিন্দুদের 2024 সালের পরে যারা অন্য রাজ্যের দেশ থেকে আসছে তাদেরকে আমরা অনুমোদন দিয়ে দেবো। যে ওরা বাংলাদেশ থেকে একবার বলছে মুসলমানরা আসে, একবার বলছে হিন্দুরা আসে, ওদেরকে আগে ঠিক করতে হবে যে কারা আসে। ওরা 2024 কেন 2030 পর্যন্ত বললেও এখনো পর্যন্ত আমরা অন্তত পশ্চিমবঙ্গের সীমানায় দেখতে পাচ্ছি না যে একজনও অ্যাপ্লিকেশন করেছে। ওই নিজে শান্তনু ঠাকুর করেছে কিনা সেটাই আমাদের সন্দেহ। আমরা জানি যে বাংলাদেশ থেকে মুসলমানের থেকে হিন্দু বেশি আসবে, এটাই স্বাভাবিক। এটা নরেন্দ্র মোদীর গিমিক। মানে ব্যাপারটা এরকম, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর সব জায়গা থেকেই তার এখন বিপদ প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। বিদেশে তাকে কেউ পাত্তা দিচ্ছে না, তার নতুন বন্ধুরা তাকে পাত্তা দিচ্ছে না, ট্রাম্প তাকে ছেড়ে দিয়েছে। শুধু ছেড়ে দিয়েছে তাই নয়, ভারতবর্ষের ওপর বিরাট পরিমাণে শুল্ক ধার্য করেছে। এই যে গোটা দেশ জুড়ে বাঙালি খেদাও যে অভিযান তারা করলো পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে, সেটাও দাঁড়ালো না। যত অত্যাচার হলো তত দেখা গেল যে বাংলায় জয় বাংলা স্লোগান উঠে গেল। আমরা দেখলাম যে যাদেরকে তাড়িয়েছিল তারা আবার ধীরে ধীরে সেই সমস্ত রাজ্যে ফিরে গেল। কেন ফিরে গেল? কারণ সেখানকার যারা ব্যবসাদার তারা নরেন্দ্র মোদীকে হুমকি দিয়েছে যে এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের ওপর আমাকে নির্ভর করতে হয়, আমরা কেউ আদানিও নই আম্বানিও নই, এই পরিযায়ী শ্রমিকদের ওপর আমাদের নির্ভর করতে হয়। অতএব ওরা ফিরবে এবং কোনো কাগজ ছাড়াই ওরা ফিরবে, এবং ওরা ফিরেছে। অতএব নরেন্দ্র মোদীর এখন নিজের দলের যারা কর্মী সেই কর্মীদেরকে আবার উৎসাহিত করতে হবে। সামনে ভোট আসছে, তার নিজের দলের কর্মীরা যদি ঝিমিয়ে পড়ে তাহলে বিহারে তারা করবেটা কি? যদি তার নিজের দলের কর্মীরা ঝিমিয়ে পড়ে তাহলে পশ্চিমবঙ্গে তারা করবেটা কি? অতএব নিজের দলের কর্মীদেরকে উৎসাহ দিচ্ছে যে না বাপু, আমরা সমস্ত মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো, আর আমরা হিন্দুদের 2024 সালের পরে যারা অন্য রাজ্যের দেশ থেকে আসছে তাদেরকে আমরা অনুমোদন দিয়ে দেবো। কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে কোনো হিন্দু, পশ্চিমবঙ্গেও অন্তত কোনো হিন্দু ওই শান্তনু ঠাকুরের এলাকায় এখনো পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন করেনি। অতএব এই গোটা ব্যাপারটা হচ্ছে গিমিক। আমরা জানি যে বাংলাদেশ থেকে মুসলমানের থেকে হিন্দু বেশি আসবে, এটাই স্বাভাবিক। অতএব তারা এই যে মুসলমান এবং হিন্দু, অন্যান্য রাজ্যে যারা বিরোধী দল, যাদেরকে সংখ্যালঘু মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, মহিলারা ভোট দেয়, বিজেপির কাছে এরা এখন চক্ষুশূল। ভোটার তালিকা থেকে মেয়েদের নাম বাদ দিতে হবে, ভোটার তালিকা থেকে সংখ্যালঘু নাম বাদ দিতে হবে, এবং শুধু ওদের ভোটাররা থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে ওদের যে হিন্দু ভোটার, তারাও আর ওদের হিন্দু ভোটার নয়, তারাও ঝিমিয়ে পড়ছে। অতএব এই আবার ডিটেনশন ক্যাম্প এই আবার চালু করে নিজেদের যারা গুন্ডা সমর্থক তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ ওদের আর একটা জুমলা। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে নতুন অভিবাসন নীতি, যে আইন কার্যকর হতে চলেছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা অমুসলিম যারা রয়েছেন তাদের বৈধ কাগজের দরকার নেই ভারতে থাকার জন্য, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা এসছে। দেখো, বিজেপির আমলে কোনো আইনই আইন নয়, ওদের সমস্ত আইন হচ্ছে জুমলা। আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে ওরা কাশ্মীরে কিছু আইন জারি করলো, তারপরে আমরা দেখলাম ওখানে সন্ত্রাসবাদী আক্রমণ হলো। আমরা দেখতে পেলাম যে ওরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিছু আইন জারি করলো, তারপরে আমরা দেখলাম যে ইন্ডাস্ট্রি, ওদের যারা পেটোয়া ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা আমাদের দেশ থেকে সম্পত্তি নিয়ে পালিয়ে যাচ্ছে। আমরা দেখলাম যে ওরা একটার পর একটা আইন জারি করছে এবং সেগুলো কোনোটাই কার্যকর হচ্ছে না। এখানেও ব্যাপারটা এরকম যে ওরা বাংলাদেশ থেকে একবার বলছে মুসলমানরা আসে, একবার বলছে হিন্দুরা আসে, ওদেরকে আগে ঠিক করতে হবে যে কারা আসে। ওরা 2024 কেন 2030 পর্যন্ত বললেও এখনো পর্যন্ত আমরা অন্তত পশ্চিমবঙ্গের সীমানায় দেখতে পাচ্ছি না যে একজনও অ্যাপ্লিকেশন করেছে। ওই নিজে শান্তনু ঠাকুর করেছে কিনা সেটাই আমাদের সন্দেহ। অতএব বিষয়টা এরকম, সেটা হচ্ছে যে ওরা নিজেদের দলের লোকজনকে যারা ঝিমিয়ে পড়েছে তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে। ওরা জানে যে ওদের এই একটা আইন নয়, সবকটাই হচ্ছে জুমলা। বিধানসভায় আমরা দেখলাম যে এক প্রকার হই হট্টগোল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিচ্ছেন, পাল্টা বিজেপির তরফ থেকে বিজেপির বিধায়করা স্লোগান দিচ্ছেন, একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। সেখানে বিজেপির বিধায়ক শঙ্কর
ঘোষ সহ আরো কয়েকজন বিধায়ক আহত হয়েছেন বলে অভিযোগ উঠছে। জেপি নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি তিনি ফোন করে খোঁজ নিচ্ছেন, স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। আর তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন মোদি চোর, শুভেন্দু অধিকারী বলছেন যে এবার সমস্ত মোদি সম্প্রদায়ের লোকেরা যাদের সারনেম মোদি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করবে। এই বিধানসভায় যে গন্ডগোল হইহট্টগোল, এই বিষয়টা কিভাবে দেখছেন এবং কি বলবেন এই ঘটনা নিয়ে? ওরা মরিয়া হয়ে গেছে, ওদের আর ভোট পাওয়ার নেই। ওরা চেষ্টা করেছিল যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রতিবাদ সভাগুলো হচ্ছিল ময়দান চত্বরে, সেখানে মঞ্চ বাঁধা হচ্ছিল, ওরা মিলিটারিকে নামিয়ে আর্মিকে নামিয়ে সেই মঞ্চ অত্যন্ত অগণতান্ত্রিক ভাবে ভেঙে দিয়েছে। আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে বিন্দুমাত্র আলোচনা করার ওরা কোনো সৌজন্য বোধ করেনি। আসলে ওরা ভেবেছিল এই কাজটা করলে একটা মারপিট হবে, তৃণমূলের ক্যাডাররা নেমে যাবে, কিন্তু সেটা হয়নি। আমরা দেখতে পেলাম যে ওরা ভেবেছিল যে ওরা বাঙালি খেদাবে, তার বিপরীতে পশ্চিমবঙ্গের মানুষ বিহারি খেদাবে, তার বিপরীতে পশ্চিমবঙ্গের মানুষ মারওয়াড়ি খেদাবে, কিন্তু পশ্চিমবঙ্গের সচেতন মানুষ সেটা করেনি। এবং সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছেন। 21শে জুলাইয়ের ভাষণ যদি আপনারা শোনেন, আপনারা শুনেছেন নিশ্চয়ই যে কিভাবে তিনি এই রাজ্যে যাতে কোনো যারা বাইরে থেকে এখানে কাজ করতে আসছেন তাদের সুরক্ষা যাতে থাকে সেই ব্যাপারে তিনি অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছেন। অতএব পশ্চিমবঙ্গে নৈরাজ্য বাঁধানোর কোনো চেষ্টা তাদের সফল হয়নি। এখন তারা বিধানসভায় যে সরকার, যে দল সরকারে আছে তাদেরকে পর্যন্ত বলতে দিচ্ছে না। মোদি বললে শুভেন্দু অধিকারী গায়ে লাগছে কেন? যদি শুভেন্দু অধিকারী মনে করে যে মোদি চোর নয়, তাহলে ওর গায়ে লাগছে কেন? তাহলে তো ওর গায়ে লাগার কথা নয়। তাহলে কথাটা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলবে না তো কে বলবে? অর্জুন সিং বলবে। পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে এখানকার নেতারা বলবে না তো কে বলবে? নরেন্দ্র মোদী বলবে। এই ধরনের ধৃষ্টতা, নরেন্দ্র মোদী নিজে পার্লামেন্টে থাকে না, তাই জন্য তিনি ভেবেছেন যে বিধানসভায় মুখ্যমন্ত্রী থাকবেন না। উনি শিখুন যে পার্লামেন্টে থাকতে হয়, তিনি নিজে থাকেন না, এখানে মুখ্যমন্ত্রী থাকেন, এইটা ওদেরকে শিখতে হবে। মোদী সারনেম তো অনেকের রয়েছে, শুভেন্দু অধিকারী তো তাদের বার্তা দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাহলে এবার এফআইআর করা হোক, এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই চোর বলছেন, মমতা চোর স্লোগান তুলছেন শুভেন্দু অধিকারী। আমরা যখন গান্ধীজি বলি না, আমরা মহাত্মা গান্ধীকেই বলি, আমরা মোহনদাস করমচাঁদ গান্ধীকেই বোঝাই। যদি এখন শুভেন্দু অধিকারীর মনে হয় যে গান্ধীজি বললে ওনার কোনো পরিচিত গান্ধীজি বোঝায়, তাহলে সেটা ওদের ওই নাগপুরিয়া স্কুলে যেন ওরা আলোচনা করে। আমরা যখন গান্ধীজি বুঝি, যখন গান্ধীজি বলি তখন আমরা মহাত্মা গান্ধীকেই বলি, আমরা যখন মোদি বলি তখন আমরা নরেন্দ্র মোদীকেই বলি। দিদি, রাহুল গান্ধীর ক্ষেত্রে তো অন্য বিষয়টা হয়েছিল। রাহুল গান্ধীও মোদি সারনেম ব্যবহার করে একটা কটূক্তি করেছিলেন বলে অভিযোগ উঠেছিল, সেই সময়ে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। একই ব্যবস্থা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেওয়া হতে পারে? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা, এটা কি হওয়ার সম্ভাবনা রয়েছে? তাহলে তাতে কি লাভ হয়েছে? ওই যে আদালতে যে বিচারপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে এই ধরনের ভূমিকা নিলেন, আমরা দেখতে পেলাম তিনি তারপরে পুরস্কৃত হলেন। আচ্ছা, ওই যে উনি কাজটা করলেন তার ফলে কি লাভ হলো? নরেন্দ্র মোদীর কোনো লাভ হলো? নাকি গোটা দেশ জুড়ে রাহুল গান্ধী বিরোধী নেতা হিসেবে উঠে আসলেন? ফলত বিচারপতি যদি মনে করে, ওই নরেন্দ্র মোদীর কিছু পেটোয়া বিচারপতি যদি মনে করে যে এফআইআর কে গ্রাহ্য করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে, তাহলে আমরা বলবো তিনি এটা করুন। তাদের ভোট এবং তাদের যে সিট সংখ্যা সেটা এবার ওই 26-এ এসে ঠেকবে।